জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে ইনক্রিমেন্ট সহ আপনার মোট বেতন কত হবে, কারা কারা এই ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন না, বেতন ইনক্রিমেন্টের শেষ ধাপে যদি আপনি পৌঁছান তাহলে আপনার করণীয় কি, কিভাবে ইনক্রিমেন্ট লাগাবেন, ইনক্রিমেন্ট না পেলে আপনার সমাধান কি হবে এবং কিভাবে আপনার ইনক্রিমেন্ট কপিটি 1 মিনিটেই নিজেই বের করবেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আসছে 1 জুলাইয়ে প্রত্যেক সরকারি কর্মকর্তা বা কর্মচারী তার মূল বেতনের 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে থাকে। অবশ্য অনেকে 3.75 বা 4% বেতন ইনক্রিমেন্ট পেয়ে থাকে। দক্ষতা হোক নিম্নগামী কিংবা ঊর্ধ্বগামী, অর্থাৎ আপনার চাকরিতে জয়েন করার পর দক্ষতা থাকুক বা না থাকুক, এই ইনক্রিমেন্ট আপনি অবশ্যই পাবেন। 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা থেকে শুরু করে প্রথম গ্রেডের সরকারি কর্মকর্তা সবাই এই ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন। তবে সেলিংয়ে পৌঁছার পর কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী বেতন পাবেন কিনা এই বিষয়ে একটি নতুন নির্দেশনা আছে, সে সম্পর্কে আমরা পরে জেনে নিচ্ছি। এখানে একটি বিষয় সবাই ভুল করে থাকে, সেটা হচ্ছে সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারী মনে করে যে সবার একই হারে বেতন বৃদ্ধি পায়। আমরা এখন দেখে নিব মূলত কোন গ্রেডে কতটি এবং কত শতাংশ ইনক্রিমেন্ট প্রাপ্য হন সেই বিষয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1তম গ্রেডের মূল বেতন 78,000 টাকা এবং এখানে কোনো ইনক্রিমেন্ট প্রাপ্য হন না। 2 নম্বর গ্রেডে মোট ইনক্রিমেন্ট সংখ্যা হচ্ছে 5টি এবং ইনক্রিমেন্টের হার হচ্ছে 3.75%। গ্রেড 3 এ মোট ইনক্রিমেন্ট সংখ্যা হচ্ছে 8টি এবং ইনক্রিমেন্টের পরিমাণ হচ্ছে 4%। গ্রেড 4 এর ইনক্রিমেন্ট সংখ্যা হচ্ছে 10টি, যেখানে 4% হারে ইনক্রিমেন্ট হওয়ার সুযোগ আছে। এবং আমরা যদি গ্রেড 5 এ দেখি, এখানে মোট ইনক্রিমেন্ট সংখ্যা হয় 12টি এবং 4.5% হারে এই ইনক্রিমেন্ট প্রাপ্য হন। গ্রেড 6 যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি মোট ইনক্রিমেন্ট সংখ্যা হচ্ছে 14টি এবং সবাই 5% হারে এই ইনক্রিমেন্ট পেয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি গ্রেড 7 থেকে গ্রেড 20 পর্যন্ত যে ইনক্রিমেন্ট ধাপগুলো আছে সবাই 5% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকে। তবে গ্রেড 8 এ ইনক্রিমেন্ট হয় 18টি, গ্রেড 9 এ ইনক্রিমেন্ট হয় 20টি, গ্রেড 10 এ ইনক্রিমেন্ট হয় 19টি, গ্রেড 11তে ইনক্রিমেন্ট সংখ্যা হচ্ছে 19টি, গ্রেড 12তে ইনক্রিমেন্ট সংখ্যা হচ্ছে 19টি, গ্রেড 13তে ইনক্রিমেন্ট সংখ্যা হচ্ছে 19টি, গ্রেড 14, 15, 16, 17, 18 এবং 19, সেই সঙ্গে গ্রেড সংখ্যা 20 সবার ইনক্রিমেন্টের ধাপ হচ্ছে 19টি, অর্থাৎ 19টি ইনক্রিমেন্ট পাওয়ার পর তারা সিলিং এ পৌঁছে যায়। আর এখন আমরা দেখে নিব একটি উদাহরণের সাহায্যে কিভাবে এই ইনক্রিমেন্টটি প্রাপ্য হবেন আপনি এবং মোট কত টাকা বেতন পাবেন। একটা উদাহরণ দিয়ে আমরা মূলত এটি বোঝানোর চেষ্টা করব এবং এই উদাহরণ দিয়ে সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারী মোট প্রদেয় কত বেতন পাবেন সেটা আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। আমরা একটু দেখে নিচ্ছি। ধরুন আপনি 1 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে 16 নম্বর গ্রেডে 11,890 টাকা বেতন পাচ্ছিলেন। আমরা যদি চার্টটি খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 16 নম্বর গ্রেডে আপনার মূল বেতন গত বছরে অর্থাৎ 2024 খ্রিস্টাব্দ তারিখে 11,890 টাকা। সেক্ষেত্রে আপনার মূল বেতন বা 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে আপনার মূল বেতন দাঁড়াবে 12,490 টাকা। সেই হারে অবশ্য বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। আপনি গত বছর যে ধাপে ছিলেন তার পরবর্তী ধাপটি হচ্ছে আপনার ইনক্রিমেন্টের ধাপ, অর্থাৎ গত বছর ছিল 11,890, পরবর্তী ধাপটি হচ্ছে 12,490 টাকা, এরপরের ধাপটি হচ্ছে 13,120 টাকা, তারপরে ধাপটি হচ্ছে 13,780 টাকা। এভাবে আপনার ইনক্রিমেন্টের ধাপগুলো সাজানো হয়েছে এবং আপনি প্রত্যেক বছর ইনক্রিমেন্ট এভাবে পাবেন। আর আপনি যদি অন্য গ্রেডে কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন, যেমনটা আমরা যদি দেখে নিই 10ম গ্রেড, এখানে আপনার প্রথম বছরে আপনার মূল বেতন হচ্ছে 16,000 টাকা, পরের বছরে 5% ইনক্রিমেন্ট হওয়ার পর আপনার মূল বেতন হবে 16,800 টাকা, তারপরের বছর হবে 17,640 টাকা, তারপরের বছর হবে 18,553 টাকা, এভাবে 38,640 টাকাতে আপনার সিলিংয়ে আপনি পৌঁছে যাবেন। এখন আসা যাক বাড়ি ভাড়ায়। আপনি উপজেলা পর্যায়ে বা অন্যান্য স্থানের জন্য যদি বাড়ি ভাড়া পান তাহলে আপনার বাড়ি ভাড়া হবে 5,620 টাকা 45% হিসাবে। এই বাড়ি ভাড়ার হারটি মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে থাকে, আমরা একটু দেখে নিচ্ছি। আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশনের জন্য প্রযোজ্য বাড়ি ভাড়া পান তাহলে মূল বেতন যদি আপনার 8,250 টাকা থেকে 9,700 টাকা হয় তাহলে আপনি বাড়ি ভাড়া পাবেন 65%। আপনার মূল বেতন যদি 9,701 টাকা থেকে 16,000 টাকা হয় তাহলে আপনি বাড়ি ভাড়া পাবেন 60%। আপনার মূল বেতন যদি 16,001 টাকা থেকে 35,500 টাকা হয় তাহলে আপনি বাড়ি ভাড়া পাবেন 55%।
আর আপনার মূল বেতন যদি 35,501 টাকা থেকে তার চেয়ে বেশি হয় তাহলে আপনি বাড়ি ভাড়া পাবেন 50%। এক্ষেত্রে ন্যূনতম একটা বাড়ি ভাড়ার চার্ট দেয়া আছে, সেটা আপনি পাবেন। আপনার মূল বেতন যদি 8,250 টাকা থেকে 9,700 টাকা হয়ে থাকে এবং আপনার বাড়ি ভাড়া যদি 65% হিসাবে 5,600 টাকার নিচে হয়ে থাকে, তারপরও আপনি ন্যূনতম 5,600 টাকা বাড়ি ভাড়া পাবেন। আর আপনি যদি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ এবং গাজী সিটি কর্পোরেশন বা সাভার পৌর এলাকার মধ্যে প্রযোজ্য হয়ে থাকেন, তাহলে আপনার বাড়ি ভাড়াটা নিম্নরূপভাবে আপনি পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়ি ভাড়ার হারটি এবং মূল বেতন অনুযায়ী এই বাড়ি ভাড়ার হারটি আপনি পেয়ে থাকবেন এবং এখানে ন্যূনতম আপনি কত টাকা পাবেন সেটাও আপনার দেয়া আছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন এলাকার বাহিরের, অর্থাৎ আপনি যদি জেলা বা উপজেলা পর্যায়ে হয়ে থাকেন তাহলে আপনার বাড়ি ভাড়াটা হবে এরকম। এখানে মূল বেতনটি দেয়া আছে। আপনার মূল বেতন যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই হারে বাড়ি ভাড়াগুলো প্রাপ্য হবেন এবং এখানে ন্যূনতম বাড়ি ভাড়ার হারটি দেয়া আছে, সে অনুযায়ী আপনি বাড়ি ভাড়া প্রাপ্য হবেন। এরপর আসা যাক চিকিৎসা ভাতায়। চিকিৎসা ভাতা হবে আপনার 1500 টাকা, অর্থাৎ এখানে 1 থেকে 20তম গ্রেডের সকল কর্মকর্তা এবং কর্মচারী চিকিৎসা ভাতা 1500 টাকা পেয়ে থাকেন। এরপর আমরা দেখে নিচ্ছি টিফিন ভাতা। টিফিন ভাতা 200 টাকা। এখানে মূলত 11 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মকর্তা বা কর্মচারী আছেন তারাই শুধুমাত্র এই টিফিন ভাতা, খুব সামান্য একটি টিফিন ভাতা পেয়ে থাকেন, যেটা দৈনিক 6.66 টাকা হয়ে থাকে। অবশ্য এই টাকা অনেকে না নেওয়ার ব্যাপারে বিভিন্ন রকম মতামত প্রকাশ করেছেন। এরপর আসা যাক ধলাই ভাতা সম্পর্কে। এখানে আপনি পাবেন না, কারণ যারা 17 থেকে 20তম গ্রেড ভুক্ত কর্মচারী তারাই শুধুমাত্র ধলাই ভাতা পেয়ে থাকেন। এবং প্রণোদনা আপনি পাবেন 1000 টাকা মূল বেতনের 5% হারে এবং সর্বনিম্ন 1000 টাকা, অর্থাৎ 5% হারে যদি আপনার প্রণোদনা 1000 টাকার নিচেও আসে তারপর আপনি 1000 টাকা পাবেন। যাদের মূল বেতন 20,000 টাকার নিচে বা 20,000 টাকা তারাই শুধুমাত্র 1000 টাকা প্রণোদনা পেয়ে থাকেন। আর যাদের মূল বেতন 20,000 টাকার উপরে তারা 1000 টাকার উপরে 5% হারে এই ইনক্রিমেন্ট বা প্রণোদনা পেয়ে থাকে। এক্ষেত্রে আপনার মোট বেতন হবে 20,810 টাকা। এটা গেল মোট পদেয় বেতন। এই ক্ষেত্রে আপনার আবার কর্তন আছে। কর্মচারী কল্যাণে 1% সর্বোচ্চ 150 টাকা। ধরুন আপনার মূল বেতন যদি 12,490 টাকা হয়, 1% হিসাবে আপনার কর্মচারী কল্যাণে আপনাকে রাখতে হবে 124 টাকা 90 পয়সা। এবং যাদের এই 1% হিসাবে 150 টাকার উপরে আসবে তারা 150 টাকা কর্মচারী কল্যাণে রাখবে। রেভিনিউ স্ট্যাম্প বাবদ আপনার কর্তন হবে 10 টাকা। আর যারা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ এ টাকা রাখেন তারা সর্বনিম্ন 5% হিসাবে এবং সর্বোচ্চ 25% হারে এই টাকা জমা রাখেন, সেটা বেতন থেকে কর্তন করা হবে। তবে এখানে জেনে রাখা ভালো, যারা 2 বছর চাকরি হননি তারা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখা বাধ্যতামূলক নয়। তবে যাদের চাকরিকাল 2 বছর অতিক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আইবাস আপনাকে অটোমেটিকলি 5% হারে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখবে। এবং কেউ যদি 2 বছর আগে জিপিএফ অ্যাকাউন্ট খুলতে চায় এবং সে যদি 5% এবং সর্বোচ্চ 25% হারে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখতে চায় সেক্ষেত্রে সে রাখতে পারবে। আর যারা 10ম গ্রেড বা তার উপরে বেতন পান তারা বিমা বাবদ সর্বনিম্ন 100 টাকা বিমা রাখেন, এটা বাধ্যতামূলক। আপনার বেতনের সঙ্গে আরেকটি বিষয় যুক্ত হতে পারে, সেটা হচ্ছে শিক্ষা সহায়ক ভাতা। আপনার সন্তান যদি 5 বছর বা তার চেয়ে বেশি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এক সন্তানের জন্য 500 টাকা এবং 2 সন্তানের জন্য 1000 টাকা পেয়ে থাকবেন। এবং 2 সন্তানের অধিক আপনি শিক্ষা সহায়ক ভাতা পাবেন না, অর্থাৎ সর্বোচ্চ 1000 টাকা আপনি শিক্ষা সহায়ক ভাতা পাবেন। এছাড়া নববর্ষ ভাতা মূল বেতনের 20% হারে সকল কর্মকর্তা এবং কর্মচারী এই বৈশাখী ভাতা বা নববর্ষ ভাতা পেয়ে থাকে। এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার, যদি স্বামী এবং স্ত্রী দুজনেই সরকারি চাকরিজীবী হয়ে থাকে তাহলে শুধুমাত্র একজন এই অর্থ উত্তোলন করতে পারবেন, অর্থাৎ শিক্ষা সহায়ক ভাতা একজন উত্তোলন করতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করে থাকে কারা কারা এই ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন না। যারা 1 জানুয়ারি এর পর চাকরিতে জয়েন করেছেন অর্থাৎ 1 জুলাই পর্যন্ত চাকরিকাল 6 মাস পূর্ণ হয়নি বা হবে না, তারা এই ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন না। অনেকে প্রশ্ন করে থাকে ইনক্রিমেন্টের জন্য কি আবেদন করতে হয়? না, এটি এজি অফিস বা নিজের উপজেলা বা জেলা হিসাব রক্ষণ অফিস অটোমেটিক্যালি লাগিয়ে দেয়, যদি দপ্তর প্রধান কোনরূপ আপত্তি না তোলে তার বিরুদ্ধে। আবার অনেকে প্রশ্ন করে থাকে বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির জন্য কি অনলাইনে পে ফিক্সেশন করা বাধ্যতামূলক? না, এটি অফিসে এন্ট্রিকৃত কপি অনলাইন থেকে প্রিন্ট করে সার্ভিস বুকে লাগিয়ে রাখতে হয় এবং 10 থেকে 1 গ্রেড পর্যন্ত যারা সরকারি কর্মকর্তা তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তবে দপ্তর প্রধান প্রতিপাদন সংরক্ষণ বা প্রিন্ট করে রাখেন। আবার অনেকে প্রশ্ন করে থাকে অনলাইন ইনক্রিমেন্ট সার্টিফিকেট বা সার্ভিস বুক কি এজিতে পাঠাতে হয়? না, এজি অফিসের সাথে অর্থাৎ হিসাব রক্ষণ অফিসের সঙ্গে আপনার ইনক্রিমেন্টের কোনো সম্পর্ক নাই, দপ্তর প্রধান প্রতিপাদন বা সংরক্ষণ করলেই হয়। এখন আমরা দেখব মোবাইল বা কম্পিউটার দিয়ে কিভাবে আপনি ইনক্রিমেন্ট এর কপিটি বের করবেন। প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে যাবেন, যেমন ক্রোম, মজিলা, ফায়ারফক্স, অপেরা মিনি, ইউসি ব্রাউজার।
তবে এখানে বলে রাখা প্রয়োজন যে ক্রোম ব্রাউজারটি সবচেয়ে বেশি ভালো কাজ করে এই আইবাসের ক্ষেত্রে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি আপনার ব্রাউজারে সার্চ বারে লিখবেন পে ফিক্সেশন, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা লেখার পর একদম প্রথমে আপনি দেখতে পাবেন www.payfixation.gov.bd এই সাইটে দেখাবে এবং এখানে আপনি ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর কিছু ইম্পর্টেন্ট লেখা আছে, তা এক নজরে দেখে নেবেন। একদম সবার নিচে একটি বাটন আছে, বন্ধ করুন পরবর্তী ধাপ, এই 2 নম্বর বাটনে ক্লিক করুন, অর্থাৎ পরবর্তী ধাপে আপনি ক্লিক করুন। আরো একটি পেজ খুলবে, আরো কিছু ইম্পর্টেন্ট লেখা আছে যা এক নজরে দেখে নেবেন। একদম নিচে একটি চেক বক্স আসবে, আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি। এই লেখাটার বাম পাশে যে চেক বক্স আছে তার 4 কোণাকৃতির সেখানে টিক মার্ক দিয়ে পরবর্তী ধাপে আপনি ক্লিক করবেন। একদম শেষে ইনক্রিমেন্ট লেখা আইকনে আপনি ক্লিক করবেন। এখানে একটি ডায়লগ বক্স আসবে, লেখা আছে, লেখাগুলো পড়ে হ্যাঁ বাটনে ক্লিক করুন। এবার আপনার কর্মক্ষেত্রের ক্যাটাগরি পছন্দ করে ক্লিক করবেন। আপনি যদি বেসামরিক কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন তাহলে বেসামরিকে ক্লিক করুন। এরপর প্রথমে আপনার এনআইডি নাম্বার দিন, আপনার ভেরিফিকেশন নম্বর দিবেন। ভেরিফিকেশন নম্বর যদি জানা না থাকে তাহলে আপনার কর্মক্ষেত্রের হিসাব বিভাগে যোগাযোগ করে জেনে নিতে হবে, অথবা আপনি যেখানে চাকরি করেন সেই ফাইলে আপনি খুঁজে এই ভেরিফিকেশন আইডি পাবেন। এরপর নিচে একটা ক্যাপচা দেখাবে এলোমেলো ভাবে, সেটা নির্ভুলভাবে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটা প্রবেশ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তারপর আপনি আপনার সংশ্লিষ্ট সন অর্থাৎ ইনক্রিমেন্টের সাল সিলেক্ট করে গো বাটনে প্রেস করলে আপনার কাঙ্ক্ষিত ইনক্রিমেন্ট কপিটি দেখাবে। আপনি চাইলে পূর্বের বছরের ইনক্রিমেন্টের কপিটিও দেখে নিতে পারেন। সকল বছরের ইনক্রিমেন্টের রেকর্ড উক্ত ডাটাবেইজে সংরক্ষিত থাকে। ডান পাশে উপরের প্রিন্ট বাটনে ক্লিক করে ইনক্রিমেন্টের সার্টিফিকেট প্রিন্ট নিতে পারবেন। আর এভাবে আপনি মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে নিমিষেই আপনি আপনার ইনক্রিমেন্ট কপিটি বের করতে পারবেন। আর এভাবেই মূলত 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে আপনার মোট বেতন কত হবে সেটা বের করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।